নমস্কার বন্ধুরা, সাহিত্য বাসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমার অত্যন্ত প্রিয় লেখক। নিশ্চয়ই আপনাদেরও অনেকেরই তিনি প্রিয় লেখক। তার লেখনীর মাধ্যমে তিনি সর্বদা নারী জাতির স্থানটি উচ্চে স্থাপন করেছেন। আজ শুনবেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রোমান্টিক উপন্যাস পরিণীতা। গল্প পাঠের সুবিধার্থে গল্পটিকে আমি দুটি ভাগে বিভক্ত করেছি। গল্পের প্রধান দুই মূল চরিত্র ললিতা ও শেখর। ললিতার প্রতি শেখরের স্নেহ ও প্রীতি ধীরে ধীরে নিজের অজান্তে কখন ভালোবাসায় পরিণত হয় এবং তার শেষ পরিণতি কি, তাই নিয়েই গল্প। গল্প প্রবাহে অনিবার্যভাবে আসে স্নেহময়ী ভুবনেশ্বরী ও পরোপকারী স্বার্থত্যাগী গিরিনের কথা। এছাড়া গল্পে গুরুচরণ, আন্নাকালী, চারু ও অন্যান্য ছোট ছোট চরিত্রের দেখা আমরা পাই। আসুন আজ শুনি পরিণীতার প্রথম পর্ব। শক্তিশাল বুকে পড়িবার সময় লক্ষণের মুখের ভাব নিশ্চয়ই খুব খারাপ হইয়া গিয়াছিল, কিন্তু গুরুচরণের চেহারাটা বোধ করি তার চেয়েও মন্দ দেখাইল। যখন প্রত্যুষেই অন্তঃপুর হইতে সংবাদ পৌঁছিল গৃহিণী এইমাত্র নির্বিঘ্নে পঞ্চম কন্যা জন্মদান করিয়াছেন। গুরুচরণ 60 টাকা বেতনের ব্যাংকের কেরানি, সুতরাং দেহটিও যেমন ঠিকা গাড়ির ঘোড়ার মতো শুষ্ক শীর্ণ, চোখে মুখেও তেমনি তাহাদেরই মতো একটা নিষ্কাম, নির্বিকার, নির্লিপ্ত ভাব। তথাপি এই ভয়ঙ্কর শুভ সংবাদে আজ তাহার হাতের হুঁকাটা হাতেই রহিল। তিনি জীর্ণ পৈতৃক তাকিয়াটা ঠেস দিয়া বসিলেন। একটা দীর্ঘশ্বাস ফেলিবারও তাহার জোর রহিল না। শুভ সংবাদ বহিয়া আনিয়াছিল তাহার তৃতীয় কন্যা 10ম বর্ষীয়া আন্নাকালী। সে বলিল, বাবা চলো না দেখবে। গুরুচরণ মেয়ের মুখের দিকে চাহিয়া বলিলেন, মা এক গ্লাস জল আনতো, খাই। মেয়ে জল আনিতে গেল। সে চলিয়া গেলে গুরুচরণের সর্বাগ্যে মনে পড়িল সুতিকা গৃহের রকমারি খরচের কথা। তারপরে ভিড়ের দিনে স্টেশনে গাড়ি আসিলে দৌড় খোলা পাইলে 3rd ক্লাসের যাত্রীরা পোটলা পুটলি লইয়া পাগলের মতো যেভাবে লোকজনকে দলিত পিষ্ট করিয়া ঝাঁপাইয়া আসিতে থাকে, তেমনি মার মার শব্দ করিয়া তাহার মগজের মধ্যে দুশ্চিন্তা রাশি হু হু করিয়া ঢুকিতে লাগিল। মনে পড়িল গত বৎসর তাহার দ্বিতীয় কন্যা শুভ বিবাহে বউবাজারের এই দ্বিতল ভদ্রাসনটুকু বাধা পড়িয়াছে এবং তাহারও 6 মাসের পুত বাকি। দুর্গাপূজার আর মাসখানেক মাত্র বিলম্ব আছে। মেজমের ওখানে তত্ত্ব পাঠাইতে হইবে। অফিসে কাল রাত্রি 8টা পর্যন্ত ডেবিট ক্রেডিট মিলে নাই। আজ বেলা 12টার মধ্যে বিলেতে হিসাব পাঠাইতে হইবে। কাল বড় সাহেব হুকুম জারি করিয়াছেন, ময়লা বস্ত্র পরিয়া কেহ অফিসে ঢুকিতে পারিবে না, ফাইন হইবে। অথচ গত সপ্তাহ হইতে রজকের সন্ধান মিলিতেছে না। সংসারের অর্ধেক কাপড় চোপড় লইয়া সে বোধ করি নিরুদ্দেশ। গুরুচরণ আর ঠেস দিয়া থাকিতেও পারিলেন না। হুঁকাটে উঁচু করিয়া ধরিয়া এলাইয়া পড়িলেন। মনে মনে বলিলেন, ভগবান, এই কলিকাতা শহরে প্রতিদিন কত লোক গাড়ি ঘোড়া চাপা পড়িয়া অপঘাতে মরে, তারা কি আমার চেয়েও তোমার পায়ে বেশি অপরাধী? দয়াময়, তোমার দয়ায় একটা ভারী মোটর গাড়ি যদি বুকের উপর দিয়া চলিয়া যায়। আন্নাকালী জল আনিয়া বলিল, বাবা ওঠো, জল এনেছি। গুরুচরণ উঠিয়া সমস্তটুকু এক নিঃশেষে পান করিয়া ফেলিয়া বলিল, যা মা, গেলাসটা নিয়ে যা। সে চলিয়া গেলে গুরুচরণ আবার শুইয়া পড়িলেন। ললিতা ঘরে ঢুকিয়া বলিল, মামা চা এনেছি, ওঠো। চায়ের নামে গুরুচরণ আর একবার উঠিয়া বসিলেন। ললিতার মুখের পানে চাহিয়া তাহার অর্ধেক জ্বালা যেন নিবিয়া গেল। সারা রাত জেগে আছিস মা, আয় আমার কাছে একবার বস। ললিতা সলজ্জ হাস্যে কাছে বসিয়া বলিল, আমি রাত্রি জাগিনি মামা। এই জীর্ণ শীর্ণ গুরুভারগ্রস্ত অকালবিদ্ধ মাতুলের হৃদয়ে
প্রচ্ছন্ন সুগভীর ব্যথাটা তার চেয়ে বেশি এ সংসারে আর কেহ অনুভব করিত না। গুরুচরণ বলিলেন, তা হোক, আয়, আমার কাছে আয়। ললিতা কাছে আসিয়া বসিতেই গুরুচরণ তাহার মাথায় হাত দিয়া সহসা বলিয়া উঠিলেন, আমার এই মাটিকে যদি রাজার ঘরে দিতে পারতুম, তবেই জানতুম একটা কাজ করলুম। ললিতা মাথা হেঁট করিয়া চা ঢালিতে লাগিল। তিনি বলিতে লাগিলেন, হ্যাঁ মা, তোর দুঃখী মামার ঘরে এসে দিবারাত খাটতে হয় না? ললিতা মাথা নাড়িয়া বলিল, দিবারাত্রি খাটতে হবে কেন মামা? সবাই কাজ করে, আমিও করি। এইবার গুরুচরণ হাসিলেন, চা খাইতে খাইতে বলিলেন, হ্যাঁ ললিতা, আজ তবে রান্না বান্নার কি হবে মা? ললিতা মুখ তুলিয়া বলিল, কেন মামা, আমি রাঁধবো যে। গুরুচরণ বিস্ময় প্রকাশ করিয়া জিজ্ঞাসা করিলেন, তুই রাঁধবি কি মা? রাঁধতে কি তুই জানিস? জানি মামা, আমি মামিমার কাছে সব শিখে নিয়েছি। গুরুচরণ চায়ের বাটিটা নামাইয়া ধরিয়া বলিলেন, সত্যি? সত্যি। মামিমা দেখিয়ে দেন আমি কতদিন রাঁধি যে, বলিয়াই মুখ নিচু করিল। তাহার আনত মাথার উপর হাত রাখিয়া গুরুচরণ নিঃশব্দে আশীর্বাদ করিলেন। তাহার একটি গুরুতর দুর্ভাবনা দূর হইল। এই ঘরটি গলির উপরেই। চা পান করিতে করিতে জানালার বাহিরে দৃষ্টি পড়ায় গুরুচরণ চেঁচাইয়া ডাকিয়া উঠিলেন, শেখর নাকি? শোনো শোনো। একজন দীর্ঘায়তন বলিষ্ঠ সুন্দর যুবা ঘরে প্রবেশ করিল। গুরুচরণ বলিলেন, বসো। আজ সকালে তোমার খুড়িমার কাণ্ডটা শুনেছ বোধ হয়? শেখর মৃদু হাসিয়া বলিল, কাণ্ড আর কি, মেয়ে হয়েছে তাই। গুরুচরণ একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, তুমি তো বলবে তাই, কিন্তু তাই যে কি সে শুধু আমিই জানি যে। শেখর কহিল, ওরকম বলবেন না কাকা, খুড়িমা শুনলে বড় কষ্ট পাবেন। তাছাড়া ভগবান যাকে পাঠিয়েছেন তাকে আদর আহ্লাদ করে ডেকে নেওয়া উচিত। গুরুচরণ মুহূর্তকাল মৌন থাকিয়া বলিলেন, আদর আহ্লাদ করা উচিত সে আমিও জানি, কিন্তু বাবা, ভগবানও তো সুবিচার করেন না। আমি গরিব, আমার ঘরে এত কেন? এই বাড়িটুকু পর্যন্ত তোমার বাপের কাছে বাধা পড়েছে, তা পড়ুক, সেজন্য দুঃখ করিনি শেখর, কিন্তু এই হাতে হাতেই দেখো না বাবা, এই যে আমার ললিতা, মা বাপ মরা সোনার পুতুল, একে শুধু রাজার ঘরেই মানায়। কি করে একে প্রাণ ধরে যার তার হাতে তুলে দিই বলতো? রাজার মুকুটে যে কোহিনূর জ্বলে, তেমনি কোহিনূর রাশিকৃত করে আমার এই মাটিকে ওজন করলেও দাম হয় না। কিন্তু কে বুঝবে, পয়সার অভাবে এমন রত্নও আমাকে বিলিয়ে দিতে হবে। বলো দেখি বাবা, সে সময় কিরকম সেল বুকে বাজবে? 13 বছর বয়স হলো, কিন্তু হাতে আমার এমন 13টা পয়সা নেই যে একটা সম্বন্ধ পর্যন্ত স্থির করি। গুরুচরণের দুই চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল। শেখর চুপ করিয়া রহিল। গুরুচরণ পুনরায় কহিলেন, শেখরনাথ, দেখো তো বাবা, তোমার বন্ধু বান্ধবদের মধ্যে যদি এই মেয়েটার কোনো গতি করতে পারো। আজকাল অনেক ছেলে শুনেছি টাকা কড়ির দিকে চেয়ে দেখে না, শুধু মেয়ে দেখেই পছন্দ করে। তেমনি যদি দৈবাত একটা মিলে যায় শেখর, তাহলে বলছি আমি, আমার আশীর্বাদ তুমি রাজা হবে। আর কি বলবো বাবা, এ পাড়ায় তোমাদের আশ্রয়ে আমি আছি, তোমার বাবা আমাকে ছোট ভাইয়ের মতোই দেখেন। শেখর মাথা নাড়িয়া বলিল, আচ্ছা, তা দেখব। গুরুচরণ বলিলেন, ভুলো না বাবা, দেখো ললিতা তো 8 বছর বয়স থেকে তোমাদের কাছে লেখাপড়া শিখে মানুষ হচ্ছে। তুমি তো দেখতে পাচ্ছ ও কেমন বুদ্ধিমতী, কেমন শিষ্ট শান্ত এক ফোঁটা মেয়ে। আজ থেকে ওই আমাদের রাধাবাড়া করবে, দেবে থবে, সমস্তই এখন ওর মাথায়। এই সময় ললিতা একটিবার চোখ তুলিয়াই নামাইয়া ফেলিল। তাহার ওষ্ঠাধরের উভয় প্রান্ত ঈষৎ প্রসারিত হইল মাত্র। গুরুচরণ একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, ওর বাপি কি কিছু কম রোজগার করেছে? কিন্তু সমস্তই এমন করে দান করে গেল যে ওই একটা মেয়ের জন্য কিছু রেখে গেল না। শেখর চুপ করিয়া রহিল। গুরুচরণ নিজেই আবার বলিয়া উঠিলেন, আর রেখে গেলই না বলি কি করে? সে যত লোকের যত দুঃখ ঘুচিয়েছে তার সমস্ত ফলটুকুই আমার এই মাটিকে দিয়ে গেছে। তা নইলে কি এতটুকু মেয়ে এমন অন্নপূর্ণা হতে পারে? তুমিই বলো না শেখর, সত্যি কিনা? শেখর হাসিতে লাগিল, জবাব দিল না। সে উঠিবার উপক্রম করিতেই গুরুচরণ জিজ্ঞাসা করিয়া উঠিলেন, এমন সকালে কোথা যাচ্ছ? শেখর বলিল, ব্যারিস্টারের বাড়ি, একটা কেস আছে বলিয়া তাড়াইতেই গুরুচরণ
আর একবার স্মরণ করিয়া বলিলেন, কথাটা একটু মনে রেখো বাবা, ও একটু শ্যামবর্ণ বটে, কিন্তু চোখ মুখ এমন হাসি, এত দয়া মায়া পৃথিবী খুঁজে বেড়ালেও কেউ পাবে না। শেখর মাথা নাড়িয়া হাসি মুখে বাহির হইয়া গেল। এই ছেলেটির বয়স 25-26, MA পাস করিয়া এতদিন শিক্ষানবিশি করিতেছিল। গত বৎসর হইতে অ্যাটর্নি হইয়াছে। তাহার পিতা নবীন রায় গুড়ের কারবারে লক্ষপতি হইয়া কয়েক বৎসর হইতে ব্যবসা ছাড়িয়া দিয়া ঘরে বসিয়া তেজারতি করিতেছিলেন। বড় ছেলে অবিনাশ উকিল, ছোট ছেলেই শেখরনাথ। তাহার প্রকাণ্ড তেতলা বাড়ি পাড়ার মাথায় উঠিয়াছিল এবং ইহার একটা খোলা ছাদের সহিত গুরুচরণের ছাদটা মিশিয়া থাকায় উভয় পরিবারে অত্যন্ত আত্মীয়তা জন্মিয়াছিল। বাড়ির মেয়েরা ওই পথেই যাতায়াত করিত। শ্যামবাজারের এক বড় লোকের ঘরে বহুদিন হইতেই শেখরের বিবাহের কথাবার্তা চলিতেছিল। সেদিন তাহারা দেখিতে আসিয়া আগামী মাঘের কোনো এক শুভ দিন স্থির করিয়া যাইতে চাহিলেন, কিন্তু শেখরের জননী স্বীকার করিলেন না। ঝিকে দিয়া বলিয়া পাঠাইলেন, ছেলে নিজে দেখিয়া পছন্দ করিলে তবে বিবাহ দিব। নবীন রায়ের চোখ ছিল শুধু টাকার দিকে। তিনি গৃহিণীর এই গোলমেলে কথায় অপ্রসন্ন হইয়া বলিলেন, এ আবার কি কথা? মেয়ে তো দেখাই আছে, কথাবার্তা পাকা হয়ে যাক, তারপরে আশীর্বাদ করার দিন ভালো করে দেখলেই হবে। তথাপি গৃহিণী সম্মত হইলেন না, পাকা কথা কইতে দিলেন না। নবীন রায় সেদিন রাগ করিয়া অনেক বেলায় আহার করিলেন এবং দিবানিদ্রাটা বাহিরের ঘরেই দিলেন। শেখরনাথ লোকটা কিছু শৌখিন। সে তেতলায় যে ঘরটিতে থাকে সেটি অতিশয় সুসজ্জিত। দিন 5-6 পরে একদিন অপরাহ্ন বেলায় সে সেই ঘরের বড় আয়নার সম্মুখে দাঁড়াইয়া মেয়ে দেখিতে যাইবার জন্য প্রস্তুত হইতেছিল। ললিতা ঘরে ঢুকিল। ক্ষণকাল নিঃশব্দে চাহিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, বউ দেখতে যাবে না? শেখর ফিরিয়া চাহিয়া বলিলেন, এই যে, ওই বেশ করিয়া সাজিয়া দাও দেখি, বউ যাতে পছন্দ করে। ললিতা হাসিল, বলিল, এখন তো আমার সময় নেই শেখরদা, আমি টাকা নিতে এসেছি। বলিয়া বালিশের তলা হইতে চাবি লইয়া একটা দেরাজ খুলিয়া গনিয়া গনিয়া গুটি কয়েক টাকা আঁচলে বাঁধিয়া লইয়া যেন কতকটা নিজের মনেই বলিল, টাকা তো দরকার হলেই নিয়ে যাচ্ছি, কিন্তু এই শোধ হবে কি করে? শেখর চুলের এক পাশ বুরুশ দিয়া সযত্নে উপরের দিকে তুলিয়া দিয়া ফিরিয়া দাঁড়াইয়া বলিল, শোধ হবে না হচ্ছে? ললিতা বুঝিতে পারিল না, চাহিয়া রহিল। শেখর বলিল, চেয়ে রইলে, বুঝতে পারলে না? ললিতা মাথা নাড়িয়া বলিল, না, আরো একটু বড় হও, তখন বুঝতে পারবে, বলিয়া শেখর জুতা পায়ে দিয়া বাহির হইয়া গেল। রাতে শেখর একটা কোচের উপর চুপ করিয়া শুইয়াছিল। মা আসিয়া ঘরে ঢুকিলেন। সে তাড়াতাড়ি উঠিয়া বসিল। মা একটা চৌকির উপর বসিয়া পড়িয়া বলিলেন, মেয়ে কিরকম দেখিয়ে এলি রে? শেখর মায়ের মুখের দিকে চাহিয়া হাসিয়া বলিল, বেশ। শেখরের মায়ের নাম ভুবনেশ্বরী। বয়স প্রায় 50-এর কাছে আসিয়াছিল, কিন্তু এমনি সুন্দরতা, দেহের বাঁধন যে দেখলে 35-36-এর অধিক মনে হইত না। আবার এই সুন্দর আবরণের মধ্যে যে মাতৃহৃদয়টি ছিল তাহা আরো নবীন, আরো কোমল। তিনি পাড়াগাঁয়ের মেয়ে, পাড়াগাঁয়ে জন্মাইয়া সেইখানে বড় হইয়াছেন বটে, কিন্তু শহরের মধ্যে তাকে একদিনের জন্য বেমানান দেখায় নাই। শহরের চাঞ্চল্য, সজীবতা এবং আচার ব্যবহারও যেমন তিনি স্বচ্ছন্দে গ্রহণ করিতে পারিয়াছিলেন, জন্মভূমির নিবিড় নিস্তব্ধতা ও মাধুর্যও তেমনি হারাইয়া ফেলেন নাই। এই মাটি যে শেখরের কত বড় গর্বের বস্তু ছিল, সে কথা তাহার মাও জানিতেন না। জগদীশ্বর শেখরকে অনেক বস্তু দিয়াছিলেন, অনন্য সাধারণ স্বাস্থ্য, রূপ, ঐশ্বর্য, বুদ্ধি, কিন্তু এই জননীর সন্তান হইতে পারার ভাগ্যটাকেই সে কায়মনোবাক্যে ভগবানের সবচেয়ে বড় দান বলিয়া মনে করিত। মা বলিলেন, বেশ বলিয়া চুপ করে রহিলে যে রে? শেখর আবার হাসিয়া মুখ নিচু করিয়া বলিল, যা জিজ্ঞাসা করলে তাই তো বললুম। মাও হাসিলেন, বলিলেন, কই বললি? রং কেমন? ফর্সা? কার মতো হবে? আমাদের ললিতার মতো? শেখর মুখ তুলিয়া বলিল, ললিতা তো কালো মা, ওর চেয়ে ফর্সা। চোখ মুখ কেমন? তাও মন্দ নয়। তবে কর্তাকে বলি? এবার শেখর চুপ করিয়া রহিল। মা ক্ষণকাল পুত্রের মুখের দিকে চাহিয়া থাকিয়া হঠাৎ জিজ্ঞাসা করিয়া উঠিলেন,
হ্যাঁ রে, মেয়েটি লেখাপড়া শিখেছে কেমন? শেখর বলিল, সে তো জিজ্ঞাসা করিনি মা। অতিশয় আশ্চর্য হইয়া মা বলিলেন, জিজ্ঞেস করিসনি কি রে? যেটা আজকাল তোদের সবচেয়ে দরকারি জিনিস সেইটাই জেনে আসিস নি? শেখর হাসিয়া বলিল, না মা, ও কথা আমার মনেই ছিল না। ছেলের কথা শুনিয়া এবার তিনি অতিশয় বিস্মিত হইয়া ক্ষণকাল তাহার মুখের পানে চাহিয়া থাকিয়া হাসিয়া উঠিয়া বলিলেন, তবে তুই এখানে বিয়ে করবি নে দেখছি। শেখর কি একটা বলিতে যাইতেছিলেন, কিন্তু এই সময় ললিতাকে ঘরে ঢুকিতে দেখিয়া চুপ করিয়া গেল। ললিতা ধীরে ধীরে ভুবনেশ্বরীর পিছনে আসিয়া দাঁড়াইল। তিনি বাঁ হাত দিয়া তাহাকে সম্মুখের দিকে টানিয়া আনিয়া বলিলেন, কি মা? ললিতা চুপি চুপি বলিল, কিছু না মা। ললিতা পূর্বে ইহাকে মাসিমা বলিত, কিন্তু তিনি নিষেধ করিয়া দিয়া বলিয়াছিলেন, তোর আমি মাসি হই নে ললিতে, মা হই। তখন হইতেই সে মা বলিয়া ডাকিত। ভুবনেশ্বরী তাহাকে বুকের আরো কাছে টানিয়া লইয়া আদর করিয়া বলিলেন, কিছু না, তবে বুঝি আমাকে শুধু একবার দেখতে এসেছিস? ললিতা চুপ করিয়া রহিল। শেখর কহিল, দেখতে এসেছে? রাঁধবে কখন? মা বলিলেন, রাঁধবে কেন? শেখর আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করল, কে তবে ওদের রাঁধবে মা? ওর মামা তো সেদিন বললেন ললিতাই রাঁধা বাড়া সব কাজ করবে। মা হাসিয়া উঠিলেন, বলিলেন, ওর মামার কি, যা হোক একটা বললেই হলো। ওর বিয়ে হয়নি, ওর হাতে খাবে কে? আমাদের বামুন ঠাকুরকে পাঠিয়ে দিয়েছি, তিনি রাঁধবেন। বড় বৌমা আমাদের রান্না বান্না করছেন। আমি দুপুরবেলা ওদের বাড়িতেই আজকাল খাই। শেখর বুঝিল মা এই দুঃখী পরিবারের গুরুভার হাতে তুলিয়া লইয়াছেন। সে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলিয়া চুপ করিল। মাসখানেক পরে একদিন সন্ধ্যার পর শেখর নিজের ঘরে কোচের উপর কাত হইয়া একখানি ইংরাজি নভেল পড়িতেছিল। বেশ মন লাগিয়া গিয়াছিল। এমন সময় ললিতা ঘরে ঢুকিয়া বালিশের তলা হইতে চাবি লইয়া সারা শব্দ করিয়া দেরাজ খুলিতে লাগিল। শেখর বই হইতে মুখ না তুলিয়াই বলিল, কি? ললিতা বলিল, টাকা নিচ্ছি। বলিয়া শেখর পড়িতে লাগিল। ললিতা আঁচলে টাকা বাঁধিয়া উঠিয়া দাঁড়াইল। আজ সে সাজিয়া গুজিয়া আসিয়াছিল, তাহার ইচ্ছা শেখর চাহিয়া দেখে। কহিল, 10 টাকা নিলাম শেখরদা। শেখর আচ্ছা বলিল, কিন্তু চাহিয়া দেখিল না। অগত্যা সে এটা ওটা নাড়িতে লাগিল, মিছিমিছি দেরি করিতে লাগিল, কিন্তু কিছুতেই কোনো ফল হইল না। তখন ধীরে ধীরে বাহির হইয়া গেল। কিন্তু গেলেই তো চলে না, আবার তাহাকে ফিরিয়া আসিয়া দোরগোড়ায় দাঁড়াইতে হইল। আজ তাহারা থিয়েটার দেখিতে যাবেন। শেখরের বিনা হুকুমে সে যে কোথাও যাইতে পারে না, ইহা সে জানিত। কেহই তাহাকে ইহা বলিয়া দেয় নাই, কিংবা কেন কি জন্য এসব তর্ক কোনদিন মনে ওঠে নাই। কিন্তু জীব মাত্রেরই যে একটা স্বাভাবিক সহজ বুদ্ধি আছে, সেই বুদ্ধিতেই তাহাকে শিখাইয়া দিয়াছিল অপরে যাহা ইচ্ছা করিতে পারে, যেখানে খুশি যাইতে পারে, কিন্তু সে পারে না। সে স্বাধীনও নয় এবং মামা মামির অনুমতিই তাহার পক্ষে যথেষ্ট নয়। সে দ্বারের অন্তরালে দাঁড়াইয়া আস্তে আস্তে বলিল, আমরা যে থিয়েটার দেখতে যাচ্ছি। তাহার মৃদু কণ্ঠ শেখরের কানে গেল না, সে জবাব দিল না। ললিতা তখন আরো একটু গলা চড়াইয়া বলিল, সবাই আমার জন্য দাঁড়িয়ে রয়েছে যে। এবার শেখর শুনিতে পাইল। বইখানা একপাশে নামাইয়া রাখিয়া জিজ্ঞাসা করিল, কি হয়েছে? ললিতা একটুখানি রুষ্টভাবে বলিল, এতক্ষণে বুঝি কানে গেল? আমরা থিয়েটারে যাচ্ছি যে। শেখর বলিল, আমরা কারা? আমি, আন্নাকালী, চারুবালা, তার মামা। মামাটিকে? ললিতা বলিল, তার নাম গিরিন বাবু। 5-6 দিন হলো মুঙ্গেরের বাড়ি থেকে এসেছেন, এখানে বিয়ে পড়বেন। বেশ লোক সে। বাহ, নাম ধাম পেশা এই যে দিব্যি আলাপ হয়ে গেছে দেখছি। তাতেই 4-5 দিন মাথার টিকিটি পর্যন্ত দেখতে পাইনি। তাস খেলা হচ্ছিল বোধ করি। হঠাৎ শেখরের কথা বলার ধরন দেখিয়া ললিতা ভয় পাইয়া গেল। সে মনেও করে নাই এরূপ একটা প্রশ্ন উঠিতে পারে। সে চুপ করিয়া রহিল। শেখর বলিল, একদিন খুব তাস চলছিল না? ললিতা ঢোক গিলিয়া মৃদুস্বরে করিল, চারু বললে। কি বললে? বলিয়া শেখর মাথা তুলিয়া একবার চাহিয়া দেখিয়া কহিল, একেবারে কাপড় পরে তৈরি হয়ে আসা হয়েছে। আচ্ছা যাও। ললিতা গেল না।
সেইখানে চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। পাশের বাড়ির চারুবালা তাহার সমবয়সী ও সই, তাহারা ব্রাহ্ম। শেখর ওই গিরিনকে ছাড়া তাহাদের সকলকেই চিনিত। গিরিন 5-7 বৎসর পূর্বে কিছুদিনের জন্য একবার এদিকে আসিয়াছিল। এতদিন বাঁকিপুরে পড়িত, কলকাতায় আসিবার প্রয়োজনও হয় নাই, আসেও নাই, তাই শেখর তাহাকে চিনিত না। ললিতা তথাপি দাঁড়াইয়া আছে দেখিয়া বলিল, নিচে দাঁড়িয়ে রইলে কেন, যাও বলিয়া মুখের সম্মুখেই বই তুলিয়া লইল। মিনিট 5 চুপ করিয়া থাকার পরে ললিতা আবার আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, যাব? যেতেই তো বললুম ললিতা। শেখরের ভাব দেখিয়া ললিতার থিয়েটার দেখিবার স্বাদ লোপ পাইল, কিন্তু তাহার না গেলেও যে নয়। কথা হয়েছিল সে অর্ধেক খরচ দিবে এবং চারুর মামা অর্ধেক দিবে। চারুদের ওখানে সকলেই তাহার জন্য অধীর হইয়া অপেক্ষা করিতেছে এবং যত বিলম্ব হইতেছে তাহাদের অধৈর্য তত বাড়িতেছে। ইহা সে চোখের উপর দেখিতে লাগিল, কিন্তু উপায়ও খুঁজিয়া পাইল না। অনুমতি না পাইয়া যাইবে এত সাহস তার ছিল না। আবার মিনিট 2-3 নিঃশব্দে থামিয়া বলিল, শুধু আজকের দিনটি, যাব? শেখর বইটা একপাশে ফেলিয়া দিয়ে ধমকাইয়া উঠিল, বিরক্ত করো না ললিতা, যেতে ইচ্ছা হয় যাও, ভালো মন্দ বোঝবার তোমার যথেষ্ট বয়স হয়েছে। ললিতা চমকাইয়া উঠিল। শেখরের কাছে বকুনি খাওয়া তার নূতন নহে, অভ্যাসও ছিল বটে, কিন্তু 2-3 বৎসরের মধ্যে এরকম শুনে নাই। এদিকে বন্ধুরা অপেক্ষা করিয়া আছে, সেও কাপড় পরিয়া প্রস্তুত হইয়াছে। ইতিমধ্যে টাকা আনিতে আসিয়া এই বিপত্তি ঘটিয়াছে। এখন তাহাদের কাছে এবার সে কি বলিবে? কোথাও যাওয়া আসা সম্বন্ধে আজ পর্যন্ত তাহার শেখরের তরফ হইতে অবাধ স্বাধীনতা ছিল। সেই জোরেই সে একেবারে কাপড় পরিয়া সাজিয়া আসিয়াছিল, কিন্তু শুধু যে সেই স্বাধীনতাই এখন রূঢ়ভাবে খর্ব হইয়া গেল তাহা নয়। যে জন্য হইল সে কারণটা যে কত বড় লজ্জার, তাহাই আজ তাহার 13 বৎসর বয়সে প্রথম উপলব্ধি করিয়া সে মরমে মরিয়া যাইতে লাগিল। অভিমানের চক্ষু অশ্রুপূর্ণ হইয়া সে আরো মিনিট 5 নিঃশব্দে দাঁড়াইয়া থাকিয়া চোখ মুছিতে মুছিতে চলিয়া গেল। নিজের ঘরে গিয়া ঝিকে দিয়া আন্নাকালীকে ডাকাইয়া আনিয়া তাহার হাতে 10টা টাকা দিয়া কহিল, তোরা যা কালী, আমার বড় অসুখ করছে, সইকে বলবে আমি যেতে পারবো না। কালী জিজ্ঞাসা করিল, কি অসুখ শেষদি? মাথা ধরেছে, গা বমি বমি করছে, ভারী অসুখ করছে বলিয়া সে বিছানায় পাশ ফিরিয়া শুইল। তারপর চারু আসিয়া সাদাসাদি করিল, পিড়াপিড়ি করিল, মামিকে দিয়া সুপারিশ করাইল, কিন্তু কিছুতেই তাহাকে রাজি করাইতে পারিল না। আন্নাকালী হাতে 10টা টাকা পাইয়া যাইবার জন্য ছটফট করিতেছিল, পাছে এইসব হাঙ্গামায় পড়িয়া যাওয়া না ঘটে এই ভয়ে সে চারুকে আড়ালে ডাকিয়া টাকা দেখাইয়া বলিল, শেষদির অসুখ করছে। সে নাই গেল চারুদি, আমাকে টাকা দিয়েছে, এই দেখো, আমরা যাই চলো। চারু বুঝিল আন্নাকালী বয়সে ছোট হইলেও বুদ্ধিতে কাহারও খাটো নয়। সে সম্মত হইয়া তাহাকে সঙ্গে করিয়া চলিয়া গেল। চারুবালার মা মনোরমার তাস খেলার চেয়ে প্রিয় বস্তু সংসারের কিছুই ছিল না, কিন্তু খেলার ঝোঁক যতটা ছিল দক্ষতা ততটা ছিল না। তাহার এই ত্রুটি শুধরাইয়া যাইত ললিতাকে পাইলে। সে খুব ভালো খেলিতে পারিত। মনোরমার মামাতো ভাই গিরীন্দ্র আসা পর্যন্ত এ কয়দিন সমস্ত দুপুরবেলা তাহার ঘরে তাসের বিরাট আড্ডা বসিতেছিল। গিরিন পুরুষ মানুষ, খেলে ভালো, সুতরাং তাহার বিপক্ষে বসিতে গেলে মনোরমার ললিতাকে চাই। থিয়েটার দেখার পরের দিন যথাসময়ে ললিতা উপস্থিত হইল না দেখিয়া মনোরমা ঝিকে পাঠাইয়া দিলেন। ললিতা তখন একটি মোটা খাতায় একখানা ইংরাজি বই হইতে বাংলা তর্জমা করিতেছিল। গেল না, তাহার সই আসিয়াও কিছু করিতে পারিল না। তখন মনোরমা নিজে আসিয়া তাহার খাতাপত্র একদিকে টান মারিয়া সরাইয়া দিয়া বলিলেন, নে ওঠ, বড় হয়ে তোকে জজিয়াতি করতে হবে না, বরং তাস খেলতেই হবে, চল। ললিতা মনে মনে অত্যন্ত বিপদগ্রস্ত হইয়া কাঁদো কাঁদো হইয়া জানাইল, আজ তাহার কিছুতেই যাবার জন্য, বরং কাল যাইবে। মনোরমা কিছুতেই শুনিলেন না, অবশেষে মামিকে জানাইয়া তুলিয়া লইয়া গেলেন। সুতরাং তাহাকে আজও গিয়া গিরিনের বিপক্ষে বসিয়া তাস খেলিতে হইল, কিন্তু খেলা জমিল না। এদিকে সে এতটুকু মন দিতে পারিল না। সমস্ত সময়টা
আর হইয়া বসিয়া রহিল এবং বেলা না পড়িতেই উঠিয়া পড়িল। যাইবার সময় কিরিন বলিল, রাত্রে আপনি টাকা পাঠিয়ে দিলেন কিন্তু গেলেন না, কাল আবার যাই চলুন। ললিতা মাথা নাড়িয়া মৃদু কণ্ঠে বলিল, না, আমার বড় অসুখ করেছিল। গিরিন হাসিয়া বলিল, এখন তো অসুখ সেরেছে, চলুন কাল যেতে হবে। না না, কাল আমার সময় হবে না বলিয়া ললিতা দ্রুত পদে প্রস্থান করিল। আজ শুধু যে শেখরের ভয়ে তাহার খেলায় মন লাগে নাই তাহা নহে, তাহার নিজেরও ভারী লজ্জা করিতেছিল। শেখরের বাটির মতো এ বাটিতেও সে ছেলেবেলা হইতে আসা যাওয়া করিতেছে এবং ঘরের লোকের মতোই সকলের সম্মুখে বাহির হইয়াছে। তাই চারুর মামার সম্মুখেও বাহির হইতে কথা বলিতে প্রথম হইতে তাহার কোনো দ্বিধা হয় নাই। কিন্তু আজ গিরিনের সম্মুখে বসিয়া সমস্ত খেলার সময়টা কেমন করিয়া যেন তাহার কেবলই মনে হইতেছিল। এই কয়দিনের পরিচয়ই গিরীন্দ্র তাহাকে একটু বিশেষ প্রীতির চোখে দেখিতেছে। পুরুষের প্রীতির চক্ষু দিয়ে এত বড় লজ্জার বস্তু তাহা সে ইতিপূর্বে কল্পনাও করে নাই। বাড়িতে একবার দেখা দিয়াই সে তাড়াতাড়ি ও বাড়িতে শেখরের ঘরে গিয়া ঢুকিল এবং একেবারে কাজে লাগিয়া গেল। ছেলেবেলা হইতে এ ঘরের ছোটখাটো কাজগুলি তাহাকেই করিতে হইত। বই প্রভৃতি গুছাইয়া তুলিয়া রাখা, টেবিল সাজাইয়া দেওয়া, দোয়াত কলম ঝাড়িয়া মুছিয়া ঠিক করিয়া রাখা, এ সমস্ত সে না করিলে আর কেহ করিত না। ৬-৭ দিনের অবহেলায় অনেক কাজ জমিয়া গিয়াছিল। সে সমস্ত ত্রুটি শেখরের ফিরিয়া আসিবার পূর্বেই নিঃশেষ করিয়া ফেলিতে কোমর বাঁধিয়া লাগিয়া গেল। ললিতা সময় পাইলেই কাছে কাছে থাকিত এবং সে নিজে কাহাকেও পর মনে করিত না বলিয়া এ বাড়িতে তাহাকেও কেউ পর মনে করিত না। ৮ বছর বয়সে মা বাপ হারাইয়া মামার বাড়িতে প্রবেশ করিয়াছিল। তখন হইতে সে ছোট বোনটির মতো শেখরের আশেপাশে ঘুরিয়া তাহার কাছে লেখাপড়া শিখিয়া মানুষ হইতেছে। সে যে শেখরের বিশেষ স্নেহের পাত্রী তাহা সবাই জানিত, শুধু সেই স্নেহ যে এখন কোথায় উঠিয়াছে তাহাই কেহ জানিত না, ললিতাও না। শিশুকাল হইতে শেখরের কাছে তাহাকে একইভাবে এত অপর্যাপ্ত আদর পাইতে সবাই দেখিয়া আসিয়াছে যে আজ পর্যন্ত তাহার কোনো আদরই কাহারও চোখে বিসদৃশ বোধ হয় নাই, কিংবা কোনো ব্যবহারই কাহারও দৃষ্টি আকর্ষণ করে না বলিয়াই সে যে কোনোদিন বধূরূপে এগিয়ে প্রতিষ্ঠিত হইতে পারে এ সম্ভাবনাও কাহারও মনে উদয় হয় নাই। ললিতাদের বাড়িতেও হয় নাই, ভুবনেশ্বরীরও মনে হয় নাই। ললিতা ভাবিয়া রাখিয়াছিল কাজ শেষ করিয়া শেখর আসিবার পূর্বেই চলিয়া যাইবে, কিন্তু অন্যমনস্ক ছিল বলিয়া ঘড়ির দিকে নজর করে নাই। হঠাৎ দ্বারের বাহিরে জুতার মসমস শব্দ শুনিয়া মুখ তুলিয়াই একপাশে সরিয়া দাঁড়াইল। শেখর ঘরে ঢুকিয়াই বলিল, এই যে, কাল তাহলে ফিরতে কত রাত হলো? ললিতা জবাব দিল না। শেখর একটা গদিয়াটা আরাম চৌকির ওপর হেলান দিয়া শুইয়া পড়িয়া বলিল, ফেরা হলো কখন? 2টো, 3টে, মুখে কথা নেই কেন? ললিতা তেমনি চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। শেখর বিরক্ত হইয়া বলিল, নিচে যাও, মা ডাকছেন। ভুবনেশ্বরী ভাঁড়ারের সম্মুখে বসিয়া জল খাবার সাজাইতেছিলেন। ললিতা কাছে আসিয়া বলিল, ডাকছিলে মা? কই, ডাকিনি তো বলিয়া মুখ তুলিয়া তাহার মুখের পানে চাহিয়াই বলিলেন, মুখখানি এমন শুকনো কেন ললিতে? কিছু খাসনি বুঝি এখনো? ললিতা ঘাড় নাড়িল। ভুবনেশ্বরী বলিলেন, আচ্ছা যা, তোর দাদাকে খাবার দিয়ে আমার কাছে আয়। ললিতা খাবার হাতে করিয়া খানিক পরে ওপরে আসিয়া দেখিল তখনও শেখর তেমনি ভাবে চোখ বুজিয়া পড়িয়া আছে। অফিসের পোশাকও ছাড়ে নাই, হাত মুখও ধোয় নাই। কাছে আসিয়া আস্তে আস্তে বলিল, খাবার এনেছি। শেখর চাহিয়া দেখিল না, বলিল, কোথাও রেখে দিয়ে যাও। ললিতা রাখিয়া দিল না, হাতে করিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। শেখর না চাইলেও বুঝিতেছিল ললিতা যায় নাই, দাঁড়াইয়া আছে। মিনিট 2-3 নিঃশব্দে থাকিয়া বলিল, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে ললিতা? আমার দেরি আছে, রেখে নিচে যাও। ললিতা চুপ করিয়া দাঁড়াইয়া মনে মনে রাঁধিতেছিল। মৃদুস্বরে বলিল, থাক দেরি, আমারও নিচে কোনো কাজ নেই। শেখর চোখ চাহিয়া হাসিয়া বলিল, এই যে কথা বেরিয়েছে, নিচে কাজ না থাকে ও বাড়িতে আছে তো? তাও না থাকে, তার পরের বাড়িতেও আছে তো? বাড়ি তো তোমার একটি নয় ললিতে। নয় তো বলিয়া রাগ করিয়া ললিতা খাবারের থালাটা
দুম করিয়া টেবিলের উপর রাখিয়া দিয়া হনহন করিয়া বাহির হইয়া গেল। শেখর চেঁচাইয়া বলিল, সন্ধ্যের পর একবার এসো। 100 বার আমি ওপর নিচ করতে পারিনি বলিয়া ললিতা চলিয়া গেল। নিচে আসিবা মাত্রই মা বলিলেন, দাদাকে তো খাবার দিয়ে এলি, পান দিয়ে এলি নে রে। আমার খিদে পেয়েছে মা, আমি আর পারিনি, আর কেউ দিয়ে আসুক বলিয়া ললিতা বসিয়া পড়িল। মা তার রুষ্ট মুখের পানে চাহিয়া একটুখানি হাসিয়া বলিলেন, আচ্ছা তুই খেতে বস, ঝিকে পাতিয়ে দিচ্ছি। ললিতা প্রত্যুত্তর না করিয়া খাইতে বসিয়া গেল। সে থিয়েটার দেখিতে যায় নাই, তবুও শেখর তাহাকে বকিয়াছিল। এই রাগে সে 4-5 দিন শেখরকে দেখা দেয় নাই। অথচ সে অফিসে চলিয়া গেলে দুপুরবেলা গিয়ে ঘরের কাজ করিয়া দিত। শেখর নিজের ভুল বুঝিতে পারিয়া তাহাকে 2 দিন ডাকিয়া পাঠাইয়াছিল, তথাপি সে যায় নাই। এপাড়ার একজন অতি বৃদ্ধ ভিক্ষুক মাঝে মাঝে ভিক্ষা করিতে আসিত। তাহার উপর ললিতার বড় দয়া ছিল। আসিলেই তাহাকে একটি করিয়া টাকা দিত। টাকাটি হাতে পাইয়া সে যে সমস্ত অপূর্ব এবং অসম্ভব আশীর্বাদ উচ্চারণ করিতে থাকিত, সেইগুলি শুনিতে সে অতিশয় ভালোবাসিত। সে বলিত, ললিতা পূর্বজন্মে তাহার আপন মা ছিল এবং সে ইহা ললিতাকে দেখা মাত্রই কেমন করিয়া চিনিতে পারিয়াছিল। সেই বুড়া ছেলেটি তাহার আজ সকালেই দাঁড়িয়ে আসিয়া উচ্চকণ্ঠে ডাক দিল, আমার মা জননী কোথায় গো? সন্তানের আহ্বানে আজ ললিতা কিছু বিব্রত হইয়া পড়িল। এখন শেখর ঘরে আছে, সে টাকা নিতে যায় কি রূপে? এদিক ওদিক চাহিয়া মামির কাছে গেল। মামি এইমাত্র ঝির সহিত বকাবকি করিয়া বিরক্ত মুখে রাঁধিতে বসিয়াছিলেন। তাহাকে কিছু না বলিতে পারিয়া সে ফিরিয়া আসিয়া মুখ বাড়াইয়া দেখিল ভিক্ষুক দোরগোড়ায় লাঠিটি ঠেস দিয়া রাখিয়া বেশ চাপিয়া বসিয়াছে। ইতিপূর্বে ললিতা কখনো তাহাকে নিরাশ করে নাই, আজ শুধু হাতে ফিরাইয়া দিতে তাহার মন সরিল না। ভিক্ষুক আবার ডাক দিল। আন্নাকালী ছুটি আসিয়া সংবাদ দিল, শেষ দি, তোমার সেই ছেলে এসেছে। ললিতা বলিল, কালী, একটা কাজ কর না ভাই, আমার হাত জোড়া, তুই একটিবার ছুটে গিয়ে শেখরদার কাছ থেকে একটা টাকা নিয়ে আয়। কালী ছুটিয়া চলিয়া গেল। খানিক পরে তেমনি ছুটি আসিয়া ললিতার হাতে একটা টাকা দিয়া বলিল, এই নাও। ললিতা জিজ্ঞাসা করিল, শেখরদা কি বললে রে? কিছু না, আমাকে বললে চাপকানের পকেট থেকে টাকা নিতে, আর নিয়ে এলুম। আর কিছু বললে না? না, আর কিছু না বলিয়া আন্নাকালী ঘাড় নাড়িয়া খেলা করিতে চলিয়া গেল। ললিতা ভিক্ষুক বিদায় করিল, কিন্তু অন্যদিনের মতো দাঁড়াইয়া থাকিয়া তাহার বাক্যচ্ছটা শুনিতে পারিল না, ভালোই লাগিল না। এ কয়দিন তাহাদের আড্ডা পূর্ণ তেজে চলিতেছিল। আজ দুপুরবেলা ললিতা গেল না, মাথা ধরিয়াছে বলিয়া শুইয়া রহিল। আজ সত্য সত্যই তাহার ভারী মন খারাপ হইয়া গিয়াছিল। বিকালবেলা কালীকে কাছে ডাকিয়া বলিল, কালী, তুই পড়া বলে দিতে শেখরদার ঘরে আজ যাসনি? কালী মাথা নাড়িয়া বলিল, হ্যাঁ যাই তো। আমার কথা শেখরদা জিজ্ঞাসা করে না? না, হ্যাঁ হ্যাঁ, পরশু করেছিল। তুমি দুপুরবেলা তাস খেলো কিনা? ললিতা উদ্বিগ্ন হইয়া প্রশ্ন করিল, তুই কি বললি? কালী বলিল, তুমি দুপুরবেলা চারুদিদিদের বাড়ি তাস খেলতে যাও, তাই বললুম। শেখরদা বললে কে কে খেলে, আমি বললুম তুমি আর সইমা, চারুদিদি আর তার মামা। আচ্ছা, তুমি ভালো খেলো না চারুদিদির মামা ভালো খেলে? শেষদি সইমা বলে তুমি ভালো খেলো না। ললিতা সে কথার জবাব না দিয়া হঠাৎ অত্যন্ত বিরক্ত হইয়া বলিল, তুই অত কথা বলতে গেলি কেন? সব কথাই তোর কথা কওয়া যায়, আর কোনোদিন তোকে আমি কিছু দেব না বলিয়া রাগ করিয়া চলিয়া গেল। কালী অবাক হইয়া গেল। তাহারই আকস্মিক ভাব পরিবর্তনের হেতু সে কিছুই বুঝিল না। মনোরমার তাস খেলা 2 দিন বন্ধ হইয়াছে, ললিতা আসে না। তাহাকে দেখিয়া অবধি গিরীন্দ্র যে আকৃষ্ট হইয়াছিল তাহা প্রথম হইতেই মনোরমা সন্দেহ করিয়াছিল। তাহার সেই সন্দেহ আজ সুদৃঢ় হইল। এই 2 দিন গিরীন্দ্র একরকম উৎসুক ও অন্যমনস্ক হইয়াছিল। অপরাহ্নে বেড়াইতে যাইত না, যখন তখন বাড়ির ভিতরে আসিয়া এঘর করিত। আজ দুপুরবেলা আসিয়া বলিল, দিদি, আজও খেলা হবে না? মনোরমা বলিলেন,
কি করে হবে গিরি, লোক কই? না হয় আয়, আমরা তিনজনেই খেলি। গিরি নিরুৎসাহ হয়ে বলিল, তিনজনে কি খেলা হয় দিদি? ও বাড়ির ললিতাকে একবার ডাকতে পাঠাও না। সে আসবে না। গিরিন বিমর্ষ হইয়া জিজ্ঞাসা করিল, কেন আসবে না? ওদের বাড়িতে মানা করে দিয়েছে বোধ হয় না? মনোরমা ঘাড় নাড়িয়া বলিলেন, না, ওর মামা মামি ওরকম মানুষ নয়, সে নিজেই আসে না। গিরিন হঠাৎ খুশি হইয়া বলিল, তাহলে তুমি নিজে আজ একবার গেলেই আসবেন। কথাটা বলিয়া ফেলিয়াই সে নিজের মনে ভারী অপ্রতিভ হইয়া গেল। মনোরমা হাসিয়া ফেলিলেন, আচ্ছা তাই যাই বলিয়া চলিয়া গেলেন এবং খানিক পরে ললিতাকে ধরিয়া আনিয়া তাস পাড়িয়া বসিলেন। দুদিন খেলা হয় নাই, আজ অল্প সময়ের মধ্যেই বেশ জমিয়া গেল। ললিতারা জিতিতে ছিল। ঘণ্টা দুই পরে সহসা কালী আসিয়া দাঁড়াইয়া বলিল, শেষদি, শেখরদা ডাকছেন, জলদি। ললিতার মুখ পাণ্ডুর হইয়া গেল। তাস দেওয়া বন্ধ করিয়া বলিল, শেখরদা অফিসে যাননি? কি জানি, চলে এসেছেন বলিয়া সে ঘাড় নাড়িয়া প্রস্থান করিল। ললিতা তাস রাখিয়া দিয়া মনোরমার মুখ পানে চাহিয়া কুণ্ঠিত হয়ে বলিল, যাই সইমা। মনোরমা তাহার হাত ধরিয়া বলিলেন, সে কি রে, আর দুহাত দেখে যা। ললিতা ব্যস্ত হইয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, না সইমা, উনি তাহলে বড় রাগ করবেন বলিয়া দ্রুত পদে চলিয়া গেল। গিরিন প্রশ্ন করিল, শেখর দাদা আবার কে দিদি? মনোরমা বলিলেন, ওই যে সমুখের ফটকওয়ালা বড় বাড়িটা। গিরিন ঘাড় নাড়িয়া বলিল, ও, ওই বাড়ি, নবীনবাবুদের আত্মীয় বুঝি? মনোরমা মেয়ের মুখের পানে যাইয়া একটুখানি হাসিয়া বলিলেন, আত্মীয় কেমন, ললিতাদের ওই ভিটেটুকু পর্যন্ত বুড়ো আত্মসাৎ করিবার ফিকিরে আছেন। গিরিন আশ্চর্য হইয়া চাহিয়া রহিল। মনোরমা তখন গল্প করিতে লাগিলেন, কেমন করিয়া গত বৎসর টাকার অভাবে গুরুচরণ বাবুর মেজ মেয়ের বিবাহ হইতেছিল না, পরে অসম্ভব সুদে নবীন রায় টাকা ধার দিয়া বাড়িখানা বাঁধা রাখিয়াছেন, এ টাকা কোনোদিন শোধ হইবে না এবং অবশেষে বাড়িটা নবীন রায়ই গ্রহণ করিবেন। মনোরমা সমস্ত কথা বলিয়া পরিশেষে মন্তব্য করিলেন, বুড়ার আন্তরিক ইচ্ছা গুরুচরণ বাবুর ভাঙা বাড়িটা ভাঙিয়া ফেলিয়া ওইখানে ছোট ছেলে শিখরের জন্য একটা মস্ত রকমের বাড়ি তৈরি করেন। দুই ছেলে দুই আলাদা বাড়ি, মতলব মন্দ নয়। ইতিহাস শুনিয়া গিরিনের ক্লেশ বোধ হইতেছিল। জিজ্ঞাসা করিল, আচ্ছা দিদি, গুরুচরণ বাবুর আরো তো মেয়ে আছে, তাদেরই বা বিয়ে কি করে দেবেন? মনোরমা বলিলেন, নিজের তো আছেই, তাছাড়া ললিতা, ওর বাপ মা নেই, সমস্ত ভার ওই গরিবের ওপর। বড় হয়ে উঠেছে, এই বছরের মধ্যে বিয়ে না দিলেই নয়। ওদের সমাজে সাহায্য করতে কেউ নেই, জাত নিতে সবাই আছে। আমরা বেশ আছি গিরি। গিরিন চুপ করিয়া রহিল। তিনি বলিতে লাগিলেন, সেদিন ললিতার কথা নিয়ে ওর মামি আমার কাছে কেঁদে ফেললে। কি করে যে কি হবে তার কিছুই স্থির নেই। ওর ভাবনা ভেবেই গুরুচরণ বাবুর পেটে অন্ন জল যায় না। হ্যাঁ গিরিন, মুঙ্গেরে তোদের কোনো বন্ধু বান্ধব এমন নেই যে শুধু মেয়ে দেখে বিয়ে করে? অমন মেয়ে কিন্তু পাওয়া শক্ত। গিরিন বিষণ্ণভাবে মৃদু হাসিয়া বলিল, বন্ধু বান্ধব আর পাবো কোথায় দিদি, তবে টাকা দিয়ে আমি সাহায্য করতে পারি। গিরিনের পিতা ডাক্তারি করিয়া অনেক টাকা ও বিষয় সম্পত্তি রাখিয়া গিয়াছেন, সে সমস্তরই এখন সে মালিক। মনোরমা বলিলেন, টাকা তুই ধার দিবি? ধার আর কি দেব দিদি, ইচ্ছে হয় উনি শোধ দেবেন, না হয় নাই দেবেন। মনোরমা বিস্মিত হইলেন, বলিলেন, তোর টাকা দিয়ে লাভ? ওরা আমাদের আত্মীয় নয়, সমাজের লোকও নয়, এমনি কে কাকে টাকা দেয়? গিরিন তাহার বোনের মুখের পানে চাহিয়া হাসিতে লাগিল। তারপরে কহিল, সমাজের লোক নাই হলেন, বাঙালি তো, ওর একান্ত অভাব আর আমার বিস্তর রয়েছে। তুমি একবার বলে দেখো না দিদি, উনি যদি নিতে রাজি হন আমি দিতে পারি। ললিতার তাদেরও কেউ নয়, আমাদেরও কেউ নয়, তার বিয়ের সমস্ত খরচ না হয় আমিই দেব। তাহার কথা শুনিয়া মনোরমা বিশেষ সন্তুষ্ট হইলেন না। ইহাতে তাহার নিজের ক্ষতিবৃদ্ধি কিছুই নাই বটে, তথাপি এত টাকা একজন আর একজনকে দিতেছে দেখিলে অনেক স্ত্রীলোকই প্রসন্ন চিত্তে গ্রহণ করিতে পারে না। চারু এতক্ষণ চুপ করিয়া শুনিতেছিল। সে মহা খুশি হইয়া লাফাইয়া উঠিল, বলিল,
তাই দাও মামা, আমি সইমাকে বলে আসছি। তাহার মা ধমক দিয়া বলিলেন, তুই থাম চারু, ছেলে মানুষ, এসব কথায় থাকিস নে, বলতে হয় আমিই বলবো। গিরিন কহিল, তাই বললো দিদি। পরশু রাস্তার উপর দাঁড়িয়ে গুরুচরণ বাবুর সঙ্গে একটু আলাপ হয়েছিল, কথায় বার্তায় মনে হলো বেশ সরল লোক। তুমি কি বলো? মনোরমা বলিলেন, আমিও তাই বলি, সবাই তাই বলে। ওরা স্বামী স্ত্রী দুজনেই বড় সাদাসিধে মানুষ, সেই জন্যই তো দুঃখ হয় গিরিন। অমন লোকটিকে হয়তো বাড়িঘর ছেড়ে নিরাশ্রয় হতে হবে। তার সাক্ষী দেখলি নে গিরিন, শেখর বাবু ডাকছেন বলতেই ললিতা কিরকম তাড়াতাড়ি উঠে পালালো। বাড়ি শুদ্ধ লোক ওদের কাছে যেন বিক্রি হয়ে আছে। কিন্তু যত খোসামদি করুক না কেন, নবীন রায়ের হাতে গিয়ে একবার যখন পড়েছে, রেহাই পাবে এ ভরসা কেউ করে না। গিরিন জিজ্ঞাসা করিল, তাহলে বলবে তো দিদি? আচ্ছা, জিজ্ঞেস করব। যদি তুই উপকার করতে পারিস ভালোই তো, বলিয়াই একটুখানি হাসিয়া বলিলেন, আচ্ছা, তোরই বা এত চার কেন গিরিন? চার আর কি দিদি, দুঃখ কষ্টে পরস্পরের সাহায্য করতেই হয়, বলিয়া সে ঈষৎ সলজ্জ মুখে প্রস্থান করিল। দ্বারের বাহিরে গিয়াই আবার ফিরিয়া আসিয়া বসিল। তাহার দিদি বলিলেন, আবার বসলি যে? গিরিন হাসি মুখে বলিল, এত যে কাঁদুনি গাইলে দিদি, হয়তো সব সত্যি নয়। মনোরমা বিস্মিত হইয়া বলিলেন, কেন? গিরিন বলিতে লাগিল, ওদের ললিতা যেরকম টাকা খরচ করে সে তো দুঃখীর মতো মোটেই নয় দিদি। সেদিন আমরা থিয়েটার দেখতে গেলাম, ও নিজে গেল না, তবু 10 টাকা ওর বোনকে দিয়ে পাঠিয়ে দিলে। চারুকে জিজ্ঞাসা করো না কিরকম খরচ করে, মাসে 20-25 টাকার কম ওর নিজের খরচই চলে না যে। মনোরমা বিশ্বাস করিলেন না। চারু বলিল, সত্যি মা, ও সব শেখরবাবুর টাকা। শুধু এখন নয়, ছেলেবেলা থেকে ওই শেখরদার আলমারি খুলে টাকা নিয়ে আসে, কেউ কিছু বলে না। মনোরমা মেয়ের দিকে চাহিয়া সন্দিগ্ধভাবে জিজ্ঞাসা করিলেন, টাকা আনে শেখরবাবু জানেন? চারু মাথা নাড়িয়া বলিল, জানেন, সম্মুখেই চাবি খুলে নিয়ে আসে। গেল মাসে আন্নাকালীর পুতুলের বিয়েতে অত টাকা কে দিলে? সবই তো সই দিলে। মনোরমা ভাবিয়া বলিলেন, কি জানি, কিন্তু এ কথা ঠিক বটে, বুড়োর মতো ছেলেরা অমন চামার নয়, ওরা সব মায়ের ধার পেয়েছে, তাই দয়া ধর্ম আছে। তাছাড়া ললিতা মেয়েটি নাকি খুব ভালো, ছেলেবেলা থেকে কাছে কাছে থাকে, দাদা বলে ডাকে, তাই ওকে মায়া মমতাও সবাই করে। হ্যাঁ চারু, তুই তো যাওয়া আসা করিস, ওদের শেখরের এই মাঘ মাসে নাকি বিয়ে হবে, শুনেছি বুড়ো অনেক টাকা পাবে। চারু বলিল, হ্যাঁ মা, এই মাঘ মাসেই হবে, সব ঠিক হয়ে গেছে। গুরুচরণ লোকটি সেই ধাতের মানুষ, যাহার সহিত যে কোনো বয়সের লোক অসংকোচে আলাপ করিতে পারে। 2-4 দিনের আলাপে গিরিনের সহিত তাহার একটা স্থায়ী সখ্যতা জন্মিয়া গিয়াছিল। গুরুচরণের চিত্তের বা মনের কিছুমাত্র দৃঢ়তা ছিল না বলিয়া তর্ক করিতেও তিনি যেমন ভালোবাসিতেন, তর্কে পরাজিত হইলেও তেমনি কিছুমাত্র অসন্তোষ প্রকাশ করিতেন না। সন্ধ্যার পর চা খাইবার নিমন্ত্রণ তিনি গিরিনকে করিয়া রাখিয়াছিলেন। অফিস হইতে ফিরিতেই তাহার দিবা অবসান হইয়া যাইত। হাত মুখ ধুইয়া বলিতেন, ললিতে, চা তৈরি হলো মা? কালী, যা যা, তোর গিরিন মামাকে একবার ডেকে আন। তারপর উভয়ে চা খাওয়া ও তর্ক চলিতে থাকিত। ললিতা কোনো কোনো দিন মামার আড়ালে বসিয়া চুপ করিয়া শুনিত। সেদিন গিরিনের যুক্তিতর্ক শতমুখে উচ্চারিত হইতে থাকিত। তর্কটা প্রায় আধুনিক সমাজের বিরুদ্ধেই হইত। সমাজের হৃদয়হীনতা, অসঙ্গত উপদ্রব এবং অত্যাচার, এ সমস্তই সত্য কথা। একে তো সমর্থন না করিবার বাস্তবিক কিছু নাই। তাহাতে গুরুচরণের উৎপীড়িত অশান্ত হৃদয়ের সহিত গিরিনের কথাগুলি বড়ই খাপ খাইত। তিনি শেষকালে ঘাড় নাড়িয়া বলিতেন, ঠিক কথা গিরিন, কার ইচ্ছে আর না করে নিজের মেয়েদের যথাসময়ে ভালো জায়গায় বিয়ে দিতে, কিন্তু দিই কি করে? সমাজ বলছেন দাও বিয়ে, মেয়ের বয়স হয়েছে, কিন্তু দেবার বন্দোবস্ত করে তো দিতে পারেন না। যা বলেছ গিরিন, এই আমাকে দিয়ে দেখো না, কেন বাড়িটুকু পর্যন্ত বন্ধক পড়েছে। 2 দিন পরে ছেলে মেয়েদের হাত ধরে পথে গিয়ে দাঁড়াতে হবে। সমাজ তখন বলবেন না, এসো আমার বাড়িতে আশ্রয় নাও। কি বলো হে?
গিরিন হয়তো চুপ করিয়া থাকিত। গুরুচরণ নিজেই বলিতেন, খুব সত্য কথা, এমন সমাজ থেকে যার যাওয়াই মঙ্গল। খায় না খায় শান্তিতে থাকা যায়। যে সমাজ দুঃখীর দুঃখ বোঝে না, বিপদে সাহায্য দেয় না, শুধু চোখ রাঙায় আর গলা চেপে ধরে, সে সমাজ আমার মতো গরিবেরও নয়। এ সমাজ বড় লোকের জন্য। ভালো, তারাই থাক, আমাদের কাজ নাই বলিয়া গুরুচরণ সহসা চুপ করিতেন। যুক্তিতর্কগুলি ললিতা শুধুই মন দিয়া শুনিত না। রাত্রে বিছানায় শুইয়া যতক্ষণ না ঘুম আসিত, নিজের মনে বিচার করিয়া দেখিত। প্রতি কথাটি তাহার মনের উপর গভীরভাবে মুদ্রিত হইয়া উঠিতেছিল। সে মনে মনে বলিত, যথার্থই গিরিনবাবুর কথাগুলি অতিশয় ন্যায়সঙ্গত। মামাকে সে অত্যন্ত ভালোবাসিত। সেই মামার সপক্ষে টানিয়া গিরিন যাহাই কিছু বলিত, সমস্তই তাহার কাছে অভ্রান্ত সত্য বলিয়া মনে হইত। তাহার মামা বিশেষ করিয়া তাহারই জন্য ব্যতিব্যস্ত হইয়া উঠিতেছে, অন্নজল পরিত্যাগ করিতেছে। তাহার নির্বিরোধী দুঃখী মামা তাহাকে আশ্রয় দিয়াই এত ক্লেশ পাইতেছে। কিন্তু কেন কেন মামার জাত যাবে? আজ আমার বিয়ে দিয়া কাল যদি বিধবা হয়ে ঘরে ফিরে আসি, তাহলে তো জাত যাবে না। অথচ তফাৎ কিসে? গিরিনের এই সমস্ত কথার প্রতিধ্বনি সে তাহার ভাড়াতুরা হৃদয় হইতে বাহির করিয়া আর একবার তন্ন তন্ন করিয়া আলোচনা করিতে করিতে ঘুমাইয়া পড়িত। তাহার মামার হইয়া, মামার দুঃখ বুঝিয়া যে কেউ কথা কইত, তাহাকে শ্রদ্ধা না করিয়া, তাহার মতের সহিত মত না মিলাইয়া ললিতার অন্য পথ ছিল না। সে গিরিনকে আন্তরিক শ্রদ্ধা করিতে লাগিল। ক্রমশ গুরুচরণের মতো সেও সন্ধ্যার চা পানের সময়টির জন্য অপেক্ষা করিয়া থাকিত। পূর্বে গিরিন ললিতাকে আপনি বলিয়া ডাকিত। গুরুচরণ নিষেধ করিয়া বলিয়াছিলেন, ওকে আবার আপনি কেন গিরিন, তুমি বলে ডেকো। তখন হইতে সে তুমি বলিয়া ডাকিতে শুরু করিয়াছিল। একদিন গিরিন জিজ্ঞাসা করিয়াছিল, তুমি চা খাও না ললিতা? ললিতা মুখ নিচু করিয়া ঘাড় নাড়িলে গুরুচরণ বলিয়াছিলেন, ওর শেখরদার বারণ আছে, মেয়ে মানুষের চা খাওয়া সে ভালোবাসে না। হেতু শুনিয়া যে গিরিন সুখী হইতে পারে নাই, ললিতা সেটুকু বুঝিতে পারিয়াছিল। আজ শনিবার, অন্য দিনের অপেক্ষা এই দিনটার সভা ভাঙিতে অধিক বিলম্ব হইল। চা খাওয়া শেষ হইয়া গিয়াছিল। গুরুচরণ আজ আলোচনায় তেমন উৎসাহের সহিত যোগ দিতে পারিতেছিলেন না। মাঝে মাঝে কি একরকম অন্যমনস্ক হইয়া পড়িতেছিলেন। গিরিন সহজেই তাহা লক্ষ্য করিয়া প্রশ্ন করিল, আজ আপনার দেহটা বোধ করি তেমন ভালো নাই। গুরুচরণ হুঁকাটা মুখ হইতে সরাইয়া লইয়া বলিলেন, কেন, দেহ তো বেশ ভালোই আছে। গিরিন সংকোচের সহিত বলিলেন, তাহলে অফিসে কি কিছু? না, তাও তো কিছু নয় বলিয়া গুরুচরণ একটু বিস্ময়ের সহিত গিরিনের মুখের দিকে চাহিলেন। তাহার ভিতরের উদ্বেগ যে বাহিরে প্রকাশ পাইতেছিল, তাহা এই নিতান্ত সরল প্রকৃতির মানুষটি বুঝিতেই পারেন নাই। ললিতা পূর্বে একেবারেই চুপ করিয়া থাকিত, আজকাল দু একটি কথায় মাঝে মাঝে যোগ দিতেছিল। সে বলিল, হ্যাঁ মামা, আজ তোমার হয়তো মন ভালো নেই। গুরুচরণ হাসিয়া বলিলেন, ও সেই কথা, হ্যাঁ মা, ঠিকই ধরেছিস, আজ আমার সত্যই মন ভালো নেই। ললিতা ও গিরিন উভয়ই তাহার মুখপানে চাহিয়া রহিল। গুরুচরণ বলিলেন, নবীনদা সমস্ত জেনে শুনে গোটা কতক শক্ত কথা পথে দাঁড়িয়েই শুনিয়ে দিলেন। আর তারই বা দোষ কি? 6 মাস হয়ে গেল, একটা পয়সা সুদ দিতে পারলুম না। আসল তো দূরে থাক। ব্যাপারটা ললিতা বুঝিয়াই চাপা দিয়া ফেলিবার জন্য ব্যস্ত হইয়া উঠিল। তাহার কাণ্ডজ্ঞানহীন মামা পাছে ঘরের লজ্জাকর কথাগুলি পরের কাছে ব্যক্ত করিয়া ফেলে, এই ভয়ে সে তাড়াতাড়ি বলিয়া উঠিল, তুমি ভেবো না মামা, ওসব পরে হবে। কিন্তু গুরুচরণ সেদিক দিয়াও গেলেন না, বরং বিষণ্ণভাবে হাসিয়া বলিলেন, পরে আর কি হবে মা? তা নয় গিরিন, আমার এই মাটি চায় তার বুড়ো ছেলেটি যেন কিছু ভাবনা চিন্তা না করে। কিন্তু বাইরের লোকে যে তোর দুঃখী মামার দুঃখটা চেয়ে দেখতেই চায় না ললিতে। গিরিন জিজ্ঞাসা করিল, নবীনবাবু আজ কি বললেন? গিরিন যে সমস্ত কথাই জানে ললিতা তাহা জানিত না, তাই তার প্রশ্নটাকে অসঙ্গত কৌতূহল মনে করিয়া অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল। গুরুচরণ খুলিয়া বলিলেন, নবীন রায়ের স্ত্রী বহুদিন হইতে অজীর্ণ রোগে ভুগিতেছিলেন। সম্প্রতি রোগ কিছু বৃদ্ধি হওয়ায়
চিকিৎসকেরা পায়ের পরিবর্তনের ব্যবস্থা করিয়াছেন। অর্থের প্রয়োজন, অতএব এই সময় গুরুচরণের সমস্ত সুদ এবং কিছু আসল দিতে হইবে। গিরিন ক্ষণকাল স্থির থাকিয়া মৃদু কণ্ঠে বলিল, একটা কথা আপনাকে বলি বলি করেও বলতে পারিনি, যদি কিছু না মনে করেন আজ তাহলে বলি। গুরুচরণ হাসিয়া উঠিলেন, বলিলেন, আমাকে কোনো কথা বলতে কেউ কখনো তো সংকোচ করে না গিরিন, কি কথা? গিরিন বলিল, দিদির কাছে শুনেছি নবীনবাবু খুব বেশি সুদ, তাই বলি আমার অনেক টাকাই তো অমনি পড়ে রয়েছে, কোনো কাজেই আসে না, না হয় এই ঋণটা শোধ করেই দিন না। ললিতা ও গুরুচরণ উভয়ই আশ্চর্য হইয়া তাহার দিকে চাহিয়া রহিলেন। গিরিন অত্যন্ত সংকোচের সহিত বলিতে লাগিল, আমার এখন তো টাকার বিশেষ কোনো আবশ্যক নাই, তাই যখন আপনার সুবিধা হবে ফিরিয়ে দিলেই চলবে। ওদের আবশ্যক, সেই জন্যই বলছিলাম। গুরুচরণ ধীরে ধীরে বলিলেন, সমস্ত টাকাটা তুমি দেবে? গিরিন মুখ নিচু করিয়া বলিল, বেশ তো, তাদের উপকার হয়। গুরুচরণ প্রত্যুত্তরে কি একটা বলিতে যাইতেছিলেন, ঠিক এই সময় আন্নাকালী ছুটিয়া আসিয়া বলিল, শেষদি, জলদি, শেখরদা কাপড় পরে নিতে বললেন, থিয়েটার দেখতে যেতে হবে। বলিয়াই যেমনি করিয়া আসিয়াছিল তেমনি করিয়া চলিয়া গেল। তাহার ব্যগ্রতা দেখিয়া গুরুচরণ হাসিলেন। ললিতা স্থির হইয়া রহিল। আন্নাকালী মুহূর্ত পরেই ফিরিয়া আসিয়া বলিল, কই উঠলে না শেষদি? আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি যে। তথাপি ললিতা উঠিবার কোনো লক্ষণ প্রকাশ করিল না। সে শেষ পর্যন্ত শুনিয়া যাইতে চায়, কিন্তু গুরুচরণ কালীর মুখের দিকে চাহিয়া একটুখানি হাসিয়া ললিতার মাথায় একটা হাত দিয়া বলিলেন, তাহলে যা মা, দেরি করিস নি, তোর জন্য বুঝি সবাই অপেক্ষা করে আছে। অগত্যা ললিতাকে উঠিতে হইল, কিন্তু যাইবার পূর্বে গিরিনের মুখের পানে সে যে গভীর কৃতজ্ঞ দৃষ্টি নিক্ষেপ করিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল, গিরীন্দ্র তাহা দেখিতে পাইল। মিনিট 10 পরে কাপড় পরিয়া প্রস্তুত হইয়া সে পান দিবার ছুতা করিয়া আর একবার বাহিরের ঘরে নিঃশব্দ পদক্ষেপে আসিয়া প্রবেশ করিল। গিরিন চলিয়া গিয়াছে। একাকী গুরুচরণ মোটা বালিশটা মাথায় দিয়া চোখ বুজিয়া শুইয়া আছেন। তাহার মুদিত চক্ষুর দুই পাশ বাহিয়া জল ঝরিতেছে। এই যে আনন্দাশ্রু, ললিতা তাহা বুঝিল বলিয়াই তাহার ধ্যান ভাঙাইয়া দিল না। যেমন নিঃশব্দে প্রবেশ করিয়াছিল তেমনি নিঃশব্দে বাহির হইয়া গেল। অনতিকাল পরে সে যখন শেখরের ঘরে আসিয়া উপস্থিত হইল, তখন তাহার নিজের চোখ দুটিও অশ্রুভারে ছলছল করিতেছিল। কালী ছিল না, সে সকলের আগে গাড়িতে গিয়া বসিয়াছিল। একাকী শেখর তাহার ঘরের মাঝখানে চুপ করিয়া দাঁড়াইয়া বোধ করি ললিতার অপেক্ষাতেই ছিল। মুখ তুলিয়া তাহার জল ভরাক্রান্ত চোখ দুটি লক্ষ্য করিল। সে 8-10 দিন ললিতাকে দেখিতে না পাইয়া মনে মনে অতিশয় বিরক্ত হইয়াছিল, কিন্তু এখন সে তাহা ভুলিয়া উদ্বিগ্ন হইয়া বলিয়া উঠিল, ও কি, কাঁদছ নাকি? ললিতা ঘাড় হেঁট করিয়া প্রবল বেগে মাথা নাড়িল। এই কয়েকদিনের একান্ত অদর্শনে শেখরের মনের মধ্যে একটা পরিবর্তন ঘটিতেছিল। তাই সে কাছে সরিয়া আসিয়া 2 হাত দিয়া সহসা ললিতার মুখ তুলিয়া ধরিয়া বলিল, সত্যই কাঁদছ যে, হলো কি? ললিতা এবার নিজেকে আর সামলাইয়া রাখিতে পারিল না, সেইখানে বসিয়া পড়িয়া আঁচলে মুখ ঢাকিয়া কাঁদিয়া ফেলিল। নবীন রায় সমস্ত সুদ আসল করাক্রান্তি গনিয়া লইয়া বন্ধকি কাগজখানা ফিরাইয়া দিয়া বলিলেন, বলি টাকাটা দিল কে হে? গুরুচরণ নম্রভাবে কহিলেন, সেটা জিজ্ঞাসা করবেন না দাদা, বলতে নিষেধ আছে। টাকাটা ফেরত পাইয়া নবীন কিছুমাত্র সন্তুষ্ট হন নাই, এটা আশাও করেন নাই, ইচ্ছাও করেন নাই, বরং বাড়িটা ভাঙিয়া ফেলিয়া কিরূপ নূতন অট্টালিকা প্রস্তুত করিবেন তাহাই ভাবিয়া রাখিয়াছিলেন। শ্লেষ করিয়া বলিলেন, তা এখন নিষেধ তো হবেই ভায়া, দোষ তোমার নয়, দোষ আমার, দোষ টাকাটা ফিরে চাওয়ার, নইলে কলিকাল বলেছে কেন? গুরুচরণ অত্যন্ত ব্যথিত হইয়া বলিলেন, সে কি কথা দাদা, আপনার টাকার ঋণটাই শোধ করেছি, কিন্তু আপনার দয়ার ঋণ তো শোধ করতে পারিনি। নবীন হাসিলেন, তিনি পাকা লোক, এ সকল কথা বিশ্বাস করিলে গুড় বেচিয়া এত টাকা করিতে পারিতেন না। বলিলেন, সে যদি সত্যিই ভাবতে ভায়া, তাহলে অমন করে শোধ করে দিতে না,
না হয় একবার টাকাটাই চেয়েছিলাম, সেও তোমারই বৌঠানের অসুখের জন্যে, আমার নিজের জন্যে কিছু নয়। বলি, কত সুদে বন্ধক রাখলে বাড়িটা? গুরুচরণ ঘাড় নাড়িয়া কহিলেন, বন্ধক রাখিনি, সুদের কথাও কিছু হয়নি। নবীন বিশ্বাস করিলেন না, বলিলেন, বলো কি, শুধু হাতে? হ্যাঁ দাদা, একরকম তাই বটে। ছেলেটি বড় সৎ, বড় দয়ার শরীর। ছেলেটি? ছেলেটিকে? গুরুচরণ এ প্রশ্নের জবাব দিলেন না, মৌন হইয়া রহিলেন। যতটা বলিয়া ফিরিয়াছিলেন এতটাও তাহার বলা উচিত ছিল না। নবীন তাহার মনের ভাব বুঝিয়া মৃদু হাসিয়া কহিলেন, যখন নিষেধ আছে তখন কাজ নেই, কিন্তু সংসারের অনেক কিছু দেখেছি বলে এইটুকু সাবধান করে দিই ভায়া, তিনি যেই হন এত ভালো করতে গিয়ে শেষকালে যেন ফ্যাঁসাদে না ফেলেন। গুরুচরণ সে কথায় আর কোনো জবাব না দিয়া নমস্কার করিয়া কাগজখানি হাতে করিয়া বাড়ি ফিরিয়া আসিলেন। প্রায় প্রতি বৎসরই ভুবনেশ্বরী এই সময়টাই কিছুদিনের জন্য পশ্চিমে ঘুরিয়া আসিতেন। তাহার অজীর্ণ রোগ ছিল, ইহাতে উপকার হইত। রোগ বেশি নয়। নবীন গুরুচরণের কাছে সেদিন কার্যোদ্ধারের জন্যই বাড়াইয়া বলিয়াছিলেন। যাই হোক, যাত্রার আয়োজন হইতেছিল। সেদিন সকালবেলা একটা চামড়ার তোরঙ্গে শেখর তাহার আবশ্যকীয় শৌখিন জিনিসপত্র গুছাইয়া লইতেছিল। আন্নাকালী ঘরে ঢুকিয়া বলিল, শেখরদা, তোমরা কাল যাবে না? শেখর তোরঙ্গ হতে মুখ তুলিয়া বলিল, কালী, তোর শেষ দিকে ডেকে দে, কি সঙ্গে নেবে টেবে এই সময়ে দিয়ে যাক। ললিতা প্রতি বৎসর মায়ের সঙ্গে যাইত, এবারেও যাইবে তাহাই শেখর জানিত। কালী ঘাড় নাড়িয়া বলিল, এবার শেষ দিতে যাবে না? কেন যাবে না? কালী কহিল, বা কি করে যাবে? মাঘ ফাগুন মাসে ওর বিয়ে হবে, বাবা বর খুঁজে বেড়াচ্ছেন যে। শেখর নিমেষ চোখে স্তব্ধ হইয়া চাহিয়া রহিল। কালী বাড়ির ভিতরে যাহা শুনিয়াছিল উৎসাহের সহিত ফিসফিস করিয়া বলিতে লাগিল, গিরিনবাবু বলেছেন যত টাকা লাগে ভালো পাত্র চাই, বাবা আজও অফিসে যাবেন না, খেয়ে দিয়ে কোথায় ছেলে দেখতে যাবেন, গিরিনবাবুর সঙ্গে যাবেন। শেখর স্থির হইয়া শুনিতে লাগিল, এবং কেন যে ললিতা আর আসিতে চাহে না তাহারও যেন কতকটা কারণ বুঝিতে পারিল। কালী বলিতে লাগিল, গিরিনবাবু খুব ভালো মানুষ শেখরদা, মেজদির বিয়ের সময় আমাদের বাড়ি জ্যাঠামশাইয়ের কাছে বাধা ছিল তো, বাবা বলেছিলেন আর 2-3 মাস পরেই আমাদের সবাইকে পথে পথে ভিক্ষে করে বেড়াতে হতো, তাই গিরিনবাবু টাকা দিলেন। কাল সব টাকা জ্যাঠামশাইকে বাবা ফিরিয়ে দিয়েছেন। শেষদি বলছিল আর আমাদের কোনো ভয় নেই, সত্যি না শেখরদা? প্রত্যুত্তরে শেখর কিছুই বলিতে পারিল না, তেমনি চাহিয়া রহিল। কালী জিজ্ঞাসা করিল, কি ভাবছ শেখরদা? এইবার শেখরের চমক ভাঙিল, তাড়াতাড়ি বলিয়া উঠিল, কিছু না রে কালী, তোর শেষ দিকে একবার শিগগির ডেকে দে, বল আমি ডাকছি, ছুটে যা। কালী ছুটিয়া চলিয়া গেল। শেখর খোলা তোরঙ্গের দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া বসিয়া রহিল। কোন দ্রব্যে তাহার প্রয়োজন, কোন দ্রব্যের প্রয়োজন নাই, সমস্তই এখন তাহার চোখের সম্মুখে একাকার হইয়া গেল। ডাক শুনিয়া ললিতা উপরে আসিয়া প্রথমে জানলার ফাঁক দিয়া দেখিল তাহার শেখরদা মেঝের উপর এক দৃষ্টে মাটির দিকে চাহিয়া স্থির হইয়া বসিয়া আছে। তাহার এরকম মুখের ভাব সে পূর্বে কখনো দেখে নাই। ললিতা আশ্চর্য হইল, ভয় পাইল, ধীরে ধীরে কাছে আসিয়া দাঁড়াইতে শেখর এসো বলিয়া ব্যস্ত হইয়া উঠিয়া দাঁড়াইল। ললিতা আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, আমাকে ডাকছিলে? হ্যাঁ বলিয়া শেখর ক্ষণকাল স্থির হইয়া থাকিয়া কহিল, কাল সকালের গাড়িতেই আমি মাকে নিয়ে পশ্চিমে যাচ্ছি, এবার ফিরতে হয়তো দেরি হবে, এই চাবি নাও, তোমার খরচের টাকা করি ও দেরাজের মধ্যেই রইল। প্রতিবার ললিতাও সঙ্গে যায়। গতবারে এই উপলক্ষে সে কি আনন্দে জিনিসপত্র গুছাইয়া লইয়াছিল, এবার সে কাজটা শেখরদা একা করিতেছে। খোলা তোরঙ্গের দিকে চাহিবা মাত্রই ললিতার তাহা মনে পড়িল। শেখর তাহার দিক হইতে মুখ ফিরাইয়া লইয়া একবার কাশিয়া গলাটা পরিষ্কার করিয়া বলিল, সাবধানে থেকো, আর যদি কোনো কিছু বিশেষ আবশ্যক হয় দাদার কাছে ঠিকানা জেনে নিয়ে আমাকে চিঠি লিখো। অতঃপর দুজনেই চুপ করিয়া রহিল। এবার ললিতার সঙ্গে যাইবে না,
শেখর তাহা জানিতে পারিয়াছে এবং তাহার কারণটাও হয়তো শুনিয়াছে মনে করিয়া ললিতার লজ্জায় সংকুচিত হইতে লাগিল। হঠাৎ শেখর কহিল, আচ্ছা যাও, এখন আমাকে আবার এইগুলি গুছিয়ে নিতে হবে, বেলা হলো, আজ একবার অফিসেও যেতে হবে। ললিতা খোলা তরঙ্গের সম্মুখে হাঁটু গাড়িয়া বসিয়া বলিল, তুমি স্নান করোগে, আমি গুছিয়ে দিচ্ছি। তাহলে তো ভালোই হয়, বলিয়া শেখর চাবির গোছাটা ললিতার কাছে ফেলিয়া দিয়া ঘরের বাহিরে আসিয়া সহসা থমকিয়া দাঁড়াইয়া বলিল, আমার কি কি দরকার হয় তা ভুলে যাওনি তো? ললিতা মাথা ঝুঁকাইয়া তরঙ্গের জিনিসপত্র পরীক্ষা করিতে লাগিল। সে কথার কোনো জবাব দিল না। শেখর নিচে গিয়া মাকে জিজ্ঞাসা করিয়া জানিল, কালীর সমস্ত সংবাদই সত্য। গুরুচরণ ঋণ পরিশোধ করিয়াছেন, সে কথাও সত্য। ললিতার পাত্র স্থির করিবার বিশেষ চেষ্টা হইতেছে, তাহাও সত্য। সে আর কিছু জিজ্ঞাসা না করিয়া স্নান করিতে চলিয়া গেল। ঘণ্টা 2 পরে স্নানাহার শেষ করিয়া অফিসের পোশাক পরিতে নিজের ঘরে ঢুকিয়া সে সত্যই অবাক হইয়া গেল। এই 2 ঘণ্টা কাল ললিতা কিছুই করে নাই। তরঙ্গের একটা পাটির উপর মাথা রাখিয়া চুপ করিয়া বসিয়াছিল। শেখরের পদশব্দে চকিত হইয়া মুখ তুলিয়াই ঘাড় হেঁট করিয়া রহিল। তাহার 2 চোখ জবা ফুলের মতো রক্তবর্ণ হইয়াছে, কিন্তু শেখর তাহা দেখিয়াও দেখিল না। অফিসের পোশাক পরিতে পরিতে সহজভাবে বলিল, এখন পারবে না ললিতা, দুপুরবেলা এসে গুছিয়ে রেখো, বলিয়া প্রস্তুত হইয়া অফিসে চলিয়া গেল। সে ললিতার রাঙা চোখের হেতু ঠিক বুঝিয়াছিল, কিন্তু সব দিক বেশ করিয়া চিন্তা না করা পর্যন্ত আর কোনো কথা বলিতে সাহস করিল না। সেদিন অপরাহ্নে মামাদের চা দিতে আসিয়া ললিতা সহসা জড়সড় হইয়া পড়িল। আজ শেখর বসিয়াছিল, সে গুরুচরণ বাবুর কাছে বিদায় লইতে আসিয়াছিল। ললিতা ঘাড় হেঁট করিয়া 2 বাটি চা প্রস্তুত করিয়া গিরিন ও তাহার মামার সম্মুখে দিতেই গিরিন কহিল, শেখর বাবুকে চা দিলে না ললিতা? ললিতা মুখ না তুলিয়াই আস্তে আস্তে বলিল, শেখরদা চা খান না। গিরিন আর কিছু না বলিয়া ললিতার নিজের কথা তাহার মনে পড়িয়া গেল। শেখর নিজে এটা খায় না, অপরে খায় তাহাও ইচ্ছা করে না। চায়ের বাটি হাতে তুলিয়া লইয়া গুরুচরণ পাত্রের কথা পাড়িলেন। ছেলেটি বিয়ে পড়িতেছে ইত্যাদি বিস্তর সুখ্যাতি করিয়া শেষে বলিলেন, অথচ আমাদের গিরিনের পছন্দ হয়নি। অবশ্য ছেলেটি দেখতে তেমন সুস্থ নয় বটে, কিন্তু পুরুষ মানুষের রূপ আর কোন কাজে লাগে, গুণ থাকলেই যথেষ্ট। কোনো মতে বিবাহটা হইয়া গেলেই গুরুচরণ নিঃশ্বাস ফেলিয়া বাঁচেন। শেখরের সহিত গিরিনের এইমাত্র সামান্য পরিচয় হইয়াছিল। শেখর তাহার দিকে চাহিয়া একটুখানি হাসিয়া জিজ্ঞাসা করিল, গিরিনবাবুর পছন্দ হলো না কেন? ছেলেটি লেখাপড়া করছে, অবস্থাও ভালো, এই তো সুপাত্র। শেখর জিজ্ঞাসা করিল বটে, কিন্তু সে ঠিক বুঝিয়াছিল কেন ইহার পছন্দ হয় নাই এবং কেন ভবিষ্যতেও হইবে না। কিন্তু গিরিন সহসা এ প্রশ্নের উত্তর দিতে পারিল না। তাহার মুখ ঈষৎ রক্তাভ হইল। শেখর তাহাও লক্ষ্য করিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, কাকা, কাল মাকে নিয়ে পশ্চিমে চললুম, ঠিক সময় খবর দিতে যেন ভুলে যাবেন না। গুরুচরণ বলিলেন, সে কি বাবা, তোমরাই যে আমার সব, তাছাড়া ললিতার মা উপস্থিত না থাকলে তো কোনো কাজই হতে পারবে না। কি বলিস মা ললিতা? বলিয়া হাসি মুখে ঘাড় ফিরাইয়া বলিলেন, সে উঠে গেল কখন? শেখর কহিল, কথা উঠিতেই পালিয়েছে। গুরুচরণ গম্ভীর হইয়া বলিলেন, পালাবে বই কি, হাজারো জ্ঞান বুদ্ধি হয়েছে তো। বলিয়া সহসা একটা ক্ষুদ্র নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিলেন, মা আমার একাধারে যেন লক্ষ্মী সরস্বতী, এমন মেয়ে বহু ভাগ্যে মেলেছে খান্না। কথাটা উচ্চারণ করিতেই তাহার শীর্ণ কিশোর মুখের উপর গভীর স্নেহের এমন একটা স্নিগ্ধ মধুর ছায়াপাত হইল যে গিরিন ও শেখর উভয়ই আন্তরিক শ্রদ্ধার সহিত তাহাকে মনে মনে নমস্কার না করিয়া থাকিতে পারিল না।